নিজের শক্তির সাহায্যে রূপালীকে শেকল দিয়ে একটি বড় খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। চিন্তিত হোস না, আমরা চলে যাচ্ছি। আর রূপালীকে বাধা দিয়ে একটা রশির সাহায্যে বেঁধে ফেলে, নিয়ে সেই স্থান ত্যাগ করে। আবার কোনো বিপদ অপেক্ষা করছে না তো? মানুষের জীবনে বিপদ তো আসবেই, কিন্তু বিপদে ঘাবড়ে গেলে চলে না। রূপালী, খুব হাসি খুশিতে আছিস তাই না? কিন্তু তোর এই হাসি খুশি যে আর বেশি দিন থাকবে না। সোনালি বোন আমার, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। কেন পারি না? তুই আমার সবকিছু কেড়ে নিয়েছিস। একে একে দুইবার তুই আমার বিয়ে ভেঙে দিয়েছিস। এরপরও বলছিস তোকে আমি ছেড়ে দেব? তোর সবকিছু কেড়ে নেব আমি, সবকিছু। রাজকন্যা সোনালি, সাবধান, ভুলে যাবেন না আমরা আছি। আমরা থাকতে রাজবধূর কোনো ক্ষতি হতে দেব না। ও তাই নাকি? তাহলে তোদের রাজবধূর সাথে সাথেও তোরাও শুনে রাখ, আমি আর আগের মতন নেই। আমি তোদের রাজবধূর মতো সাধারণ কোনো রাজকন্যা নেই। শয়তানের সাধনা করে, শয়তানকে তৃপ্ত করে আমি অনেক শক্তির অধিকারী হয়েছি। তাই আমি চাইলেই তোদের রাজবধূকে এক্ষুনি তোদের মতোই একটা পাখিতেও রূপান্তরিত করে দিতে পারি। এরপর সারা জীবন তোদের রাজবধূকে পাখি হয়েই থাকতে হবে। কিন্তু না, আমি এ কাজ করব না। আমি তোদের রাজবধূকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আর রূপালী, কথা দিলাম, রাজকুমারকে আমি আমার করে ছাড়বো। রাজকুমারকে আমি বিয়ে করব, আর সেটা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। বোন, তোমাকে আমি অনুরোধ করছি, এসব পাপ কাজে তুমি লিপ্ত হও না। তুমি ভুলে যেও না আমাদের বাবা মায়ের শিক্ষার কথা। দূরে সরে যা রূপালী, আমাকে কিছু শেখাতে আসবি না। সোনালি রূপালীকে ধাক্কা দিয়ে দূরে সরে যায়। ওদিকে প্রহরীরা রাজকুমারের কাছে ছুটে আসে দুঃসংবাদ নিয়ে। রাজকুমার, খুবই খারাপ সংবাদ। আপনার কথা মতোই আমরা ভূতডাঙ্গর পাহাড়ে তল্লাশি করেছিলাম। তল্লাশি করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে দেখি সাতটি শিশুর মৃতদেহ পড়ে আছে। দেখে বোঝা যাচ্ছে কেউ অমানবিকভাবে ওই 7টি শিশুকে হত্যা করেছে। কি বলছো কি? এ তো অনেক বড় দুঃসংবাদ। শিশুদের লাশ নিজ নিজ পরিবারের কাছে পাঠিয়ে দাও। আর সন্দেহজনক কাউকে কি দেখোনি যে এতগুলো খুন করতে পারে? জি রাজকুমার, পাঠিয়ে দিয়েছি। আর ভূতডাঙ্গরের আশেপাশে আমরা তন্ন করে তল্লাশি চালিয়েছি, কিন্তু কাউকে খুঁজে পাইনি। সেরকম প্রমাণও জোগাড় করতে পারিনি যা দ্বারা খুনিকে দ্রুত চিহ্নিত করা যায়। আমি যাব সেখানে, আমি নিজে গিয়ে সবটা খুঁজে দেখব। এমনও হতে পারে তোমাদের চোখ কোনো বড় প্রমাণ এড়িয়ে গেছে। তখনই সেখানে রূপালী চলে আসে। রাজকুমার, কি হয়েছে? আপনি কি কোথাও যাচ্ছেন? ভূতডাঙ্গর পাহাড়ে যাচ্ছি। প্রহরীদের কাছে শুনলাম বন্দী হওয়া 7 শিশুর লাশ ওই পাহাড়ের চূড়াতেই পাওয়া গেছে। ভূতডাঙ্গর? না রাজকুমার, সেখানে যাবেন না। ওই পাহাড় যে খুব ভয়ঙ্কর। ওখানে খারাপ কাজ ছাড়া কোনো ভালো কাজই হয় না। কিন্তু আমাকে সেখানে যেতেই হবে, এটা যে আমার দায়িত্ব। আমার বাবা, তিনি তো আমার সাথে রাগ করে রাজ্যের একটা কাজও করছেন না। তাই আমার দায়িত্ব সবকিছু দেখে রাখা। বেশ, তাহলে আমিও যাব আপনার সাথে। আমিও দেখতে চাই ওই ভূতডাঙ্গর পাহাড়কে। আমিও যাব আপনাদের সাথে, আমাকেও সাথে নিন। কি বলছো রূপালী? সেখানে আমি তোমাকে নিয়ে যাব? রাজ্যের রাজবধূ প্রাসাদের বাইরে যাবে, তাও খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে? এটা কি করে হয়? রাজকুমার, দয়া করে আমাকে সাথে নিন। আমি একা আপনাকে কোন ভরসায় ছাড়বো? বেশ, চলো আমার সাথে। সোনালী আড়াল থেকে রাজকুমারের সব কথা শুনে ফেলে। এরা তো আমাকেই খুঁজছে। আমি তো খুনি। ওই শিশুদের যেভাবে মেরেছি সেভাবে যদি এই রূপালীকেও শেষ করে দিতে পারতাম। কিন্তু কি করব? ওকে তো আমি মারতেও পারবো না। হাজার হোক, আমার তো নিজেরই বোন। তবে রাজকন্যা, আমাদের আরো সাবধান হতে হবে। যদি ওরা আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলে? কোনো প্রমাণই তো নেই, কিভাবে ওরা ধরবে আমাকে? ওদিকে রাজকুমার রূপালীকে নিয়ে পৌঁছে যায় ভূতডাঙ্গর পাহাড়ের সামনে। সেই ভূতডাঙ্গর তোতা, যা আমার বোনকে আমার কাছ থেকে একেবারে কেড়ে নিয়েছে আর আমার স্বামীকে পর করে দিয়েছিল। ওই ডাকিনী মা কবে শাস্তি পাবে বন্ধু?
ওকে শাস্তি দাও অত সহজ হবে না বন্ধু। আর এত শক্তিধর আমরা কেউ না যে ওর সাথে লড়াই করে জিততে পারি। কিন্তু বন্ধু, চেষ্টা তো করতেই পারি আমরা। রাজবধূ, চেষ্টা তো করতেই পারি, তবে আমরা একা কিছু করতে পারবো না। এর জন্য আমাদের ব্যঙ্গমা রাজা রানী হবে। তাতে সমস্যা কোথায়? ওনারা তো আমাকে বলেছেনই যখনই ওনাদের থেকে সাহায্যের প্রয়োজন হবে আমি ওনাদের থেকে সাহায্য চাইতে পারি। তখনই রাজকুমার রূপালীকে ডাক দেয়। রূপালী, দূরে কেন? পাহাড়ের চূড়ায় যাচ্ছে আমরা, তুমি যাবে না? হ্যাঁ রাজকুমার, এক্ষুনি আসছি আমি। রূপালী আর রাজকুমার সৈন্যদের সাথে পাহাড়ের চূড়ায় উঠে আসে আর চারপাশে রক্ত দেখে আঁতকে ওঠে। রূপালী, ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না। এইভাবে নিষ্পাপ শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করলো রাজকুমার। আমার যে খুব কষ্ট হচ্ছে সব দেখে। রূপালী সব শিশুদের কথা ভেবে কেঁদে ফেলে। কেঁদো না রূপালী, ভুলে যেও না আমরা এখানে এসেছি খুনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে। সকলে মিলে পাহাড়ের চূড়ার আশেপাশে প্রমাণ জোগাড় করতে থাকে। আর এরই ফাঁকে হঠাৎ করে রূপালী একটি গলার চেন খুঁজে পায় আর সেটি হাতে তুলে নেয়। আরে, এই চেনটা তো খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। কি হয়েছে রাজবধূ? কোনো প্রমাণ পেয়েছেন? আমি রাজকুমারকে বলবো। এই না, রাজকুমারকে আগে কিছু বলতে যেও না, আমাকে আগে সবটা বুঝতে দাও। রূপালীর এরপরে মনে পড়ে যায় এই চেন ছিল সোনালীর গলায়। আর এই কথা ভাবতেই রূপালীর কষ্ট আরো বেশি বেড়ে যায় আর সে উচ্চস্বরে কেঁদে ওঠে। কি হয়েছে রাজবধূ? এভাবে কাঁদছো কেন? আমি রাজকুমারকে এক্ষুনি তোমার পাশে ডেকে আনছি। তোতা রাজকুমারকে ডাকার পূর্বেই রূপালীর কান্নার শব্দ রাজকুমার পর্যন্ত পৌঁছে যায়। আর রাজকুমার রূপালীর দিকে ফিরে তাকাতেই রূপালী কুড়িয়ে পাওয়া সেই চেনটা লুকিয়ে ফেলে। কি হয়েছে রূপালী? এভাবে কেন কাঁদছো? তোমার মন এত নরম যে এখনো কেঁদেই চলেছো। কি করব রাজকুমার, আমার যে খুব কষ্ট হচ্ছে। রূপালী যে চেনটা লুকিয়ে ফেলেছিল এটা তোতা দেখে ফেলে আর মনে মনে বলে, কি ব্যাপার, রাজবধূ চেনটা লুকিয়ে কেন ফেললো? আমি কি এক্ষুনি ওনাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করব? না না, থাক, পরেই সবটা জিজ্ঞাসা করা যাবে। ওদিকে ডাকিনীমা ইতরকে নিয়ে নিজের জাদু শক্তির সাহায্যে সোনালীর কক্ষে এসে হাজির হয়। ডাকিনীমা, আপনি আমার কক্ষে? কিছু কি ঘটেছে? কি আর বলবো, তোর ওই রাজকুমার মেহেন্দিদের সৈন্য সামন্ত আর রূপালীকে নিয়ে ভূতডাঙর পাহাড়ের তল্লাশি চালাচ্ছে। যদিও বা ওদের সবকটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া আমার কাছে তেমন একটা ব্যাপার না, কিন্তু কি করব বল, তুই তো আবার রাজকুমার মেহেন্দিকে বিয়ে করার জন্য মুখিয়ে আছিস, তাই রাজকুমারের মুখোমুখি হয়ে ঝামেলার বাড়ালাম না। ওদিকের কোনো খবর জানেন নাকি ডাকিনীমা? কোনো প্রমাণ পেয়ে যায়নি তো ওরা? আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করা এত সহজ নয়। ওরা সারা জীবন ধরে ভূতডাঙরে প্রমাণ খুঁজলেও কোনো প্রমাণ খুঁজে পাবে না। ওদিকে ব্যঙ্গমা রাজা আর ব্যঙ্গমী রানী নিজেদের শক্তির সাহায্যে জেনে যায় রূপালী সোনালীর বিরুদ্ধে অনেক বড় প্রমাণ পাওয়ার পরেও সেটা রাজকুমারের কাছে লুকিয়ে গেছে। এটা রূপালী কি করলো? সত্যকে গোপন করলো? ও কি ওর বোনকে বাঁচাতে চাচ্ছে? এ তো অনেক বড় অন্যায়। এমনটা করে রূপালী ওই নিষ্পাপ শিশুদের সাথে অন্যায় করলো। আমরা রূপালীকে সাহসী আর সৎ ভেবেছিলাম, কিন্তু এখন দেখছি ওর বোনকে বাঁচানোর জন্য ও পাপ কাজে লিপ্ত হচ্ছে। আমাদের উচিত হয়নি ওকে সাহায্য করা, আমরা ওকে ভুল ভেবেছিলাম। ঠিক বলেছ রানী, আর এর পরেও আমরা ওকে কোনো রকম সাহায্য করব না। সোনালীর দ্বারা আবার যখন ওর বড় কোনো ক্ষতি হবে তখন দেখব সোনালী ওকে কোনো দয়া দেখায় কিনা। তখন ও বুঝতে পারবে সোনালীর প্রতি ওর ভালোবাসার কোনো মূল্যই নেই। ওদিকে সোনালী ডাকিনীমাকে বলে, আমি জানি আমাদের শক্তি অনেক বেশি,
কিন্তু তারপরেও সাবধান থাকতে তো আর ক্ষতি নেই। তাছাড়া আপনার কাছে তো শক্তি আছেই, তাই শক্তির প্রয়োগ করতে ক্ষতি কি? আমার সাথে থেকে তুইও বেশ বুদ্ধিমতী হয়ে গিয়েছিস। চল তাহলে দেখা যাক ওরা কি কি প্রমাণ খুঁজে পেল। ডাকিনীমা নিজের শক্তির সাহায্যে দেখতে লাগলো ভূত ডাঙরের সব ঘটনা। রাজকুমার, কখন ফিরে যাবেন? এখানে আর থাকাটা উচিত হবে না। কোনো প্রমাণই তো খুঁজে পেলেন না। ঠিক বলেছে রূপালী, খুনি পুরো কাজটা খুব বুদ্ধির সাথে করেছে, তাই খুনিকে খুঁজে পেলাম না আমরা। রূপালী রাজকুমারের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, আমাকে মাফ করবেন রাজকুমার, আমি এক্ষুনি আপনাকে সব সত্যিটা বলতে পারবো না। আগে আমাকে আমার বোনের সাথে কথা বলতে হবে। ওকে আমি জিজ্ঞেস করব যে এত বড় পাপ ও কেন করলো, কি এমন কারণ থাকতে পারে যে কারণে ওই নিষ্পাপ শিশুদের প্রাণ কেড়ে নিল। আর ওর কারণ যদি হয়ে থাকে আমি, তবে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। হে বিধাতা, আমার বোনকে তুমি সঠিক পথে নিয়ে এসো। রূপালী কিছু বলবে? কিছু কি বলতে চাও আমাকে? না রাজকুমার, তাড়াতাড়ি প্রাসাদে ফিরে চলুন। আমার এখানে আর একটুও ভালো লাগছে না। এই পাহাড়ের বাতাসে আমি রক্তের গন্ধ আর নিষ্পাপ সেই শিশুদের হাহাকার শুনতে পাচ্ছি। এখনই ফিরে যাব রাজকন্যা, তবে তার আগে এই পাহাড়ের গুহায় গিয়ে দেখতে হবে কিছু পাওয়া যায় কিনা। আমি জানি এই পাহাড়ের গুহায় ডাকিনী মা বাস করে। ডাকিনী মায়ের সাথে এক অদ্ভুত প্রাণীও থাকে এই পাহাড়ে, যে প্রাণীটিকে বাচ্চাদেরকে বন্দি করে নিয়ে আসার সময় টিয়ে দেখেছিল। আর একবার রাজকন্যা সোনালীর পিছু নেওয়ার সময় আমি এই পাহাড়ে এসে সেই অদ্ভুত প্রাণীটিকে দেখেছিলাম। কি বলছো কি? এই পাহাড়ের সাথে রাজকন্যা সোনালীর কি সম্পর্ক হতে পারে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহ বন্ধু, এইসব কথা এখন কেন বলছো? রাজপ্রভু, আমাকে আটকাবেন না, আমাকে সবটা বলতে দিন। রাজকন্যা সোনালী কিভাবে, কোন শক্তির সহায়তায় রাজকুমারকে আপনার থেকে দূরে করে ফেলেছিল, এসব কিছু রাজকুমারের জানা উচিত। এখন না বন্ধু, এটা উপযুক্ত স্থান নয়। তাছাড়া রাজকুমারকে আমি নিজে সবকিছু সুযোগ বুঝে সব জানাবো। দেখুন রাজপ্রভু, আমি জানি আপনি কখনো আপনার বোনের বিরুদ্ধে রাজকুমারকে কিছুই বলবেন না। তোর পেটে কি একটা কথাও থাকবে না তোতা? দোহাই লাগে, চুপ কর। রূপালী, ওকে কেন চুপ করতে বলছো? ওকে বলতে দাও, আমার সবটা জানা উচিত। তাছাড়া আমি সবটা না জানলে সবকিছু সমাধান কিভাবে দেব? কিন্তু রাজকুমার, প্রাসাদে গিয়ে সবটা শুনলে হতো না? এখানে তো সৈন্য সামন্তরা রয়েছে। এই সৈন্যরা, তোমরা সকলে এই পাহাড়ের গুহায় গিয়ে দেখো কিছু পাওয়া যায় কিনা। আমি এখানেই আছি। রাজকুমারের আদেশে প্রহরীরা সব সেই স্থান ছেড়ে পাহাড়ের গুহার ভেতরে চলে গেল। হ্যাঁ তোতা, এবারে বলো কি করেছে রাজকন্যা সোনালী, আর আমি বা কেন রূপালীর থেকে দূরে সরে গিয়েছিলাম? ভূত ডাঙরে ঘটে যাওয়া এসব কিছু দেখে সোনালী ঘাবড়ে যায়। আরে, সময় দেখি পুরোপুরি আমার বিপরীতে চলছে। এ কি হচ্ছে আমার সাথে? ডাকিনী মা, দেখুন ওই তোতা তো রাজকুমারকে সব বলে দিচ্ছে। ওকে আটকান। আহ, বলতে দে, কত দূর আর বলতে পারবে? আর এখন তো এমনিতেই রাজকুমার তোর হাতের মুঠোয় নেই। দ্রুত তার সাথে আমার দেওয়া শয়তানের পায়ের ধুলো রাজকুমারকে খাওয়ানোর ব্যবস্থা কর। তারপর তোতা কেন, পৃথিবীর কোনো শক্তি রাজকুমারকে তোর বিরুদ্ধে নিয়ে যেতে পারবে না। কিন্তু তারপরও ডাকিনী মা, যত দিন যাচ্ছে তোতা আমার পথের কাটা হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় একে সবার আগে সরিয়ে ফেলা দরকার। সে কথা যে আমি ভাবিনি তা নয়, আমিও তোতাকে সরানোর জন্য পরিকল্পনা করছি। আর এখন তো শুধু তোতা নয়, তোতার ওই প্রাণপ্রিয় বন্ধু টিয়ে, সেটাও আমাদের পথের কাটা হয়ে গিয়েছে। ওই তো আমাদের দেখে ফেলেছিল ওই বাচ্চাদেরকে বন্দি করার সময়। সামান্য পাখিদের এত সাহস কোথা থেকে আসে আমি সত্যিই বুঝতে পারি না। আমি যদি পারতাম নিজ হাতে ওই তোতাকে গলা টিপে হত্যা করতে, তাহলে শান্তি পেতাম, প্রাণ খুলে নিঃশ্বাস নিতাম আমি। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, তোতা কি শেষ পর্যন্ত রাজকন্যা সোনালীর সম্পর্কে রাজকুমারকে সবকিছু বলে দিতে পারবে? আর সবকিছু জানার পর রাজকুমার কি পদক্ষেপ নেবে জানতে হলে পরবর্তী পর্ব দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।
সে রক্ত দেখে আঁতকে ওঠে। এইভাবে নিষ্পাপ শিশুদেরকে নৃশংসভাবে হত্যা করলো রাজকুমার। আমার যে খুব কষ্ট হচ্ছে এসব দেখে। ওদিকে ডাকিনী মা ইতলকে নিয়ে নিজের জাদু শক্তির সাহায্যে তোতাও শেষ হবে, টিয়েও শেষ হবে, আর রূপালিও শেষ হবে, আর রাজকুমার তোরই হবে। সবটা শুধুমাত্র সময়ের ব্যাপার। কিন্তু এখন কি তোতাকে আপনি আটকাতে পারবেন না? ও তো রাজকুমারকে সবটা বলে দিচ্ছে। ঠিক তখনই সোনালীর কক্ষের দিকে কারো আসার পায়ের আওয়াজ পাওয়া যায়। ডাকিনী মা, কেউ বোধহয় এদিকেই আসছে, আমি দেখে আসছি। সোনালী আড়াল থেকে দেখে রাজা জাহাঙ্গীর সোনালীর কক্ষের দিকে আসছে। ডাকিনী মা, আপনি এখন ইতলকে নিয়ে অন্য কোথাও লুকিয়ে পড়ুন। রাজা জাহাঙ্গীর আমার সাথে আপনাদের দেখলে আমার পক্ষপাতিত্ব বাদ দিয়ে দেবে। চিন্তিত হোস না, আমরা চলে যাচ্ছি। ডাকিনী মা এই কথা বলে ইতলকে নিয়ে সেই স্থান ত্যাগ করে। ওদিকে তোতা রাজকুমার মেহমিদকে একে একে সব কথা বলতে থাকে। রাজকন্যা সোনালী এই ভূত ডাঙরের ডাকিনী মায়ের সাথে হাত মিলিয়ে একের পর এক পাপ কাজ করে যাচ্ছে। আপনাকে ডাকিনী মায়ের মন্ত্রপুত জল পান করিয়েছিল, আর তারপর থেকে আপনি রাজবধূকে দূরে ঠেলে দিয়েছিলেন। এমনকি রাজকন্যা সোনালীর সাথে নিজের বিয়েও ঠিক করেছিলেন। বলেছিলেন রাজবধূকে পুরনো প্রাসাদে থাকতে দিতে। কি বলছো কি? আমি রূপালীর সাথে এত অন্যায় করেছিলাম? আমাকে বিস্তারিত সব খুলে বলো। রূপালী তো নিজে থেকে কিছুই বলবে না। থাক না রাজকুমার, আর কিছুই জানতে হবে না, এবারে প্রাসাদে চলুন। তুমি চুপ করো রূপালী, আমাকে সবটা জানতে দাও। রাজবধূ রূপালীর বাবা মাকেও ডাকিনী নিজের বশে করে রেখেছে, তাই তারাও রাজকন্যা সোনালী আর আপনার বিয়ে মেনে নিয়েছিল। তোতা একে একে সব কিছু রাজকুমারকে বলতে থাকে। সব শোনার পর রাজকুমার মেহমিদ রাজকন্যা সোনালীর উপর অনেক বেশি রেগে যায় আর বলে, আমি আজই ওই রাজকন্যা সোনালীকে রাজপ্রাসাদ থেকে বের করে দেব। এই রাজ্যে রাজকন্যা সোনালীর আজই শেষ দিন। তোতা, আমি কি তোকে বলেছিলাম রাজকুমারকে এসব কিছু বলে দিতে? দেখলি তো রাজকুমার কতটা রেগে গিয়েছে। রূপালী, তুমি এক্ষুনি আমার সাথে প্রাসাদে চলো। সেখানে গিয়ে যা হবার হবে, আর অকারণে তোতাকে বকাবকি করা বন্ধ করো। রাজকুমার এরপর রূপালী তোতা আর সৈন্য সামন্তকে নিয়ে প্রাসাদে চলে আসে। এই প্রহরী, যাও এক্ষুনি সোনালীকে ডেকে নিয়ে এসো। বলো আমি ডাকছি, জরুরি কথা আছে। রাজকুমারের আদেশে প্রহরী রাজকন্যা সোনালীকে ডেকে নিয়ে আসে। রাজকুমার, আমাকে ডেকেছিলে তুমি? প্রথমত আমাকে তুমি করে ডাকা বন্ধ করুন। বেশ, বলুন কেন আপনি আমাকে ডেকেছেন? আপনি আমার অগোচরে আমাকে ডাকিনী মায়ের মন্ত্রপুত জল পান করিয়েছিলেন, যার কারণে আমি রূপালীর থেকে দূরে সরে গিয়েছিলাম। এসব কি সত্য? এ কি, এসব কি বলছেন রাজকুমার? এত বড় পাপ কাজ আমি করব? তাছাড়া ডাকিনী মা কে? ওনাকে তো আমি চিনিই না, এ নাম আমি প্রথমবার শুনছি। তাই রাজকন্যা সোনালী, এই নাম আপনি প্রথমবার শুনছেন বুঝি? কিন্তু আমি যে দেখেছিলাম রাজবধূকে সাথে নিয়ে আপনি ভূতডাঙর পাহাড়ে গিয়েছিলেন। আমি কি তবে ভুল দেখেছি? হ্যাঁ, তো তার উত্তর দিন রাজকন্যা। তোতা কি তবে ভুল দেখেছে? হ্যাঁ, ভুল দেখেছে। তোতা আমার নামে মিথ্যে কথা বলছে। তাছাড়া কি প্রমাণ আছে আমি ভূতডাঙর নামের ওই পাহাড়ে গিয়েছিলাম? বাবা, ভূতডাঙর কি ভয়ঙ্কর নাম! যে পাহাড়ের নামই এত ভয়ঙ্কর, সেই পাহাড়েই বা আমি কোন সাহসে যাব শুনি? এ কাজ আমি করিনি, এই সব আমার বিরুদ্ধে চক্রান্ত। কিন্তু আমি জানি তোতা একদম সত্যি বলছে। বাবা আমাকে বলেছিল আমি নাকি তোমাকে বিয়ের কথা বলেছিলাম, কিন্তু আমার এই কথা একেবারেই মনে নেই। তাই এমনটা হতেই পারে যে তোমার বশবর্তী হয়ে আমি তোমাকে বিয়ের কথা বলেছি। না রাজকুমার, সব মিথ্যে। রূপালী আর তোতা মিলে আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। তখনই রাজা জাহাঙ্গীর সেখানে চলে আসে।
কি হয়েছে রাজকুমার? শুনলাম রাজকন্যা সোনালীকে ডেকে নিয়ে অপমান করছো, মিথ্যে অপরাধের বোঝা চাপিয়ে দিচ্ছ, তাই আমি এখানে আসতে বাধ্য হলাম। কিছুই মিথ্যে নয় বাবা, সব সত্যি কথা। রাজকন্যা সোনালী বরং মিথ্যে বলছে, তোতা সত্যি বলছে। কি খারাপ দিন চলে এলো যে তুমি সোনালীর কথার চেয়ে ওই সামান্য এক পাখির কথার মূল্য বেশি দিচ্ছ। আমি এই রাজ্যের রাজা, এখনো বেঁচে আছি। আমি আদেশ দিচ্ছি যে তোমার এই বিচার সভা এক্ষুনি বন্ধ করো। রাজকন্যা সোনালীর বিরুদ্ধে কোনো কথা কেউ বলবে না। রাজা জাহাঙ্গীরের মুখে এরকম ধরনের কথা শুনে সোনালী খুব খুশি হলো আর রূপালীর দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসলো। তখনই রূপালী সোনালীর দিকে এগিয়ে গিয়ে বলল, এখন তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে যে হাসিটা দিলে সেটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে সোনালী। আমি চেয়েছিলাম চুপ থাকতে, কিন্তু তুমি দেখছি আমাকে চুপ থাকতে দেবে না। তোমার বিরুদ্ধে আমার হাতে অনেক বড় একটি প্রমাণ আছে, আর এই প্রমাণ যদি আমি এখানে উপস্থিত করে সকলকে দেখাই, তবে তুমি এখানে দাঁড়িয়ে আর উঁচু গলায় কথা বলতে পারবে না। রূপালীর মুখে এই কথা শুনে সোনালী খুব ঘাবড়ে গেল আর নিজের কক্ষের দিকে চলে গেল। রূপালীও সোনালীর পিছু পিছু সোনালীর কক্ষে গেল। কি ব্যাপার, কি তুই আমার কক্ষে কেন এলি? তোমাকে সেই প্রমাণটা দেখাবো বলে। কি বলছিস? কি প্রমাণ আছে তোর কাছে? এই দেখো, এই চেনটা তোমার না সোনালী? এটা তো তুমি সবসময় নিজের কাছেই রাখো, তাই না? দেখো, এই চেনে এখনো নিষ্পাপ শিশুদের রক্ত লেগে আছে, যাদেরকে তুমি নিজ হাতে হত্যা করেছো। কি বলছো? কি ছোট বাচ্চা যাদের সাথে আমার কোনো প্রকার শত্রুতা নেই, তাদের কেন আমি অযথা মারতে যাব? এটাও আবার হতে পারে? তুই আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছিস। এসব মিথ্যে বদনাম না, সেটা তুমি খুব ভালো করেই জানো, আর তুমি এটা স্বীকার করো আমার কাছে। আর আমাকে বলো যে কেন এমনটা করেছো। যদি না বলো তাহলে আমি সবাইকে সবটা বলে দেব। হ্যাঁ, করেছি, আমি মেরেছি ওই শিশুদের, কারণ এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। প্রকৃতি কন্যার অভিশাপে আমি আমার রূপ হারিয়েছিলাম, আর আমার নিজের রূপ ফিরে পেতে আমি ওই 7 শিশুকে শয়তানের চরণে বলি দিয়েছি। আমি একজন রাজকন্যা, আমার কাছে আমার সৌন্দর্যের তুলনায় ওই শিশুদের প্রাণ তুচ্ছ মনে হয়েছে। বুঝতে পেরেছিস? তুই সব শুনে নিয়েছিস তো? এবারে চুপ কর। ছি 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 সোনালী, এটা তুমি কি করেছো? সামান্য সৌন্দর্য ফিরে পেতে এত বড় পাপ করেছো তুমি। এই পাপের জন্য বিধাতা তোমাকে কখনোই মাফ করবেন না। তোর থেকে নীতিবাক্য এই মুহূর্তে আমি আর শুনতে চাই না। শোনো সোনালী, আমি ভেবেছিলাম কোনো বড় কারণে তুমি হয়তো পাপ কাজ করেছো, কিন্তু তুমি তো তা করোনি। তুমি তো ছোট্ট একটা কারণে এত বড় পাপ কাজ করেছো, আর এর সাজা তোমাকে পেতেই হবে। আমি এক্ষুনি রাজকুমারের কাছে যাব আর সবকিছু বলে দেব। তুই যাই করিস না কেন, রাজা জাহাঙ্গীর সব সময় আমার হয়েই কথা বলবে। কিন্তু আমি যদি এই রক্তে মাখা চেনটি রাজা জাহাঙ্গীরকে দেখিয়ে সব বলে দেই, তখন তো তিনি বিশ্বাস করবেন, তাই না? রূপালী এই কথা বলে সেই চেন নিয়ে রাজা আর রাজকুমারের কাছে যাওয়ার জন্য অগ্রসর হয়। আর তখনই সেখানে ডাকিনীমা চলে আসে আর রূপালীকে বাধা দিয়ে একটা রশির সাহায্যে বেঁধে ফেলে। আরে, কে আমাকে এভাবে বেঁধে ফেললো? কে আবার? যে দেখ, আমার রক্ষা করতে ডাকিনীমা চলে এসেছে আমাকে রক্ষা করতে। কত সহজেই তোকে বেঁধে ফেললো, দেখ একবার। আমি তোমার বোন সোনালী, তোমার এই পাপিষ্ঠ ডাকিনীমাকে বলো আমাকে ছেড়ে দিতে। তাই নাকি? ছেড়ে দিতে বলবো? আচ্ছা বেশ, বলছি। ডাকিনীমা, বল সোনালী। রশি দিয়ে এভাবে বেঁধে রাখায় আমার বোনের খুব কষ্ট হচ্ছে। ও মা, তাই নাকি? তাহলে আমাকে কি করতে হবে? রশি দিয়ে আরো শক্ত করে ওকে বেঁধে ফেলতে হবে, যাতে ওর কষ্টটা আরো বেড়ে যায়। তাই নাকি? তাহলে তাই হোক। সোনালীর কথায় ডাকিনী ওর শক্তির সাহায্যে রূপালীকে পেঁচিয়ে রাখা দড়িটি আরো শক্ত করে দেয়, আর রূপালীর কষ্টও বেড়ে যায়। সোনালী, সোনালী, ভুলে যেও না, আমি তোমার বোন। রূপালীর কথা শুনে সোনালী কুৎসিত ভাবে হাসতে থাকে। সোনালীর এই অমানবিক কথায় আর হাসি দেখে রূপালী অবাক হয়ে সোনালীর দিকে তাকিয়ে কাঁদতে থাকে। ডাকিনীমা, একে কি করব এখন আমরা?
একে তো আর ছেড়ে দেওয়া যাবে না। একে ছেড়ে দিলে ও গিয়ে রাজকুমারের কাছে তোর নামে নালিশ করবে। ও বলে দেবে ওই 7 শিশুকে তুই খুন করেছিলি। ঠিক বলেছেন ডাকিনিমা, রূপালীকে আটকে রাখতে হবে। ওকে তো আবার মেরেও ফেলতে পারবো না। কেন বোন, কেন আমাকে মেরে ফেলতে পারবে না? মেরে ফেলো আমাকে। আমাকে মেরে ফেললেই তো তোমার সব সমস্যার সমাধান হয়ে যায়। রাজকুমারকে তুমি সহজেই পেয়ে যাবে। সেটাই তো পারবো না। তোকে আমি মারতে পারবো না। তোর বোধহয় মনে নেই, আমি তোকে মনে করিয়ে দিচ্ছি। মনে আছে একদিন প্রাসাদে এক সন্ন্যাসী এসেছিল? কোন সন্ন্যাসী? কার কথা বলছো তুমি? ও আচ্ছা, তুই তো আবার সে সময় প্রাসাদে ছিলিস না। তোর তো আবার অস্ত্র চালনা নিয়ে খুব শখ ছিল, তাই বাগানে অস্ত্র চালাচ্ছিলি তুই। পুরো ঘটনাটা আমাকে খুলে বলো বোন। তাহলে শোন, প্রতিদিনের মতো সেদিনও তুই রাজ উদ্যানে অস্ত্র চালনা শিখছিলি, আর ঠিক সে সময় প্রাসাদের ভেতরে এক সন্ন্যাসী প্রবেশ করে। সেলিম, আমি এসেছি তোর 2 কন্যা সম্পর্কে একটা ব্যাপারে জানাতে। সন্ন্যাসী বাবা, কি জানাতে চান? আপনি কি বিশেষ কিছু জানাতে চান? আমার কন্যাদের জন্য আবার কোনো বিপদ অপেক্ষা করছে না তো? ঘাবড়ে যাস না, মানুষের জীবনে বিপদ তো আসবেই, কিন্তু বিপদে ঘাবড়ে গেলে চলে না। বিপদকে মোকাবেলা করতে হয়। সোনালি সন্ন্যাসী বাবার কাছে এগিয়ে যায়, আর তখনই সন্ন্যাসী বাবা সোনালীকে বলে, মা সোনালি, তুই আর তোর বোন রূপালী যমজ। একই নারীর টান তোদের, তাই তোদের জীবনও এক। মানে কি বলতে চান সন্ন্যাসী বাবা? মানে যদি তুই মারা যাস তাহলে তোর বোনও মারা যাবে, আর যদি তোর বোনও মারা যায় তাহলে তুই মারা যাবি। তাই কেউ কাউকে কখনো শত্রুতার জের ধরে মেরে ফেলার চেষ্টা করিস না। মনে রাখিস, যদি রূপালী মারা যায় তাহলে তুইও মারা যাবি, আর যদি তুইও মারা যাস তাহলে রূপালী মারা যাবে। জি সন্ন্যাসী বাবা, এই বিষয়টি আমি মনে রাখবো। আপনি কি এ কথা জানাতে এই প্রাসাদে এসেছেন? হ্যাঁ, আমি এই কথা জানাতেই প্রাসাদে এসেছিলাম। ও আচ্ছা, এই ছিল তাহলে আসল ঘটনা। এই কারণে তুমি আমাকে মেরে ফেলতে চাও না? ঠিক তাই, এ কারণে তোকে আমি মেরে ফেলবো না। তাহলে ছেড়ে দেবে বলছো? না না, আমি তোকে ছেড়েও দেব না। আজ থেকে তুই বন্দী হয়ে থাকবি। সারাটা জীবন একটা অন্ধকার কুটুরিতে বন্দী করে রাখবো তোকে আমি, যেখান থেকে কেউ তোকে খুঁজে নিয়ে আসতে পারবে না। ডাকিনিমা, এমন কোন স্থান আছে কি? অবশ্যই এমন স্থান আছে। তুই চাইলেই এক্ষুনি রূপালীকে এমন কোনো জায়গায় আমি বন্দি করে রেখে আসতে পারি। শুভ কাজে দেরি করতে নেই ডাকিনিমা। এরপর ডাকিনিমা নিজের জাদুর সাহায্যে সোনালী রূপালীকে আকাশে ভাসিয়ে রূপনগর রাজ্য ছেড়ে দূরের এক দ্বীপে নিয়ে এলো, যে দ্বীপ ছিল অন্ধকারাচ্ছন্ন। এ কোথায় এলাম আমি? দেখে তো মনে হচ্ছে এটা একটা দ্বীপ। ঠিক, এটা একটা দ্বীপ। এটা অন্ধকার দ্বীপ। আজ থেকে তুই এই দ্বীপে বন্দি হয়ে থাকবি। সোনালি বোন আমার, এমনটা করো না। দেখো, আমার নিজের সংসার আছে। রাজকুমার মেহমিদ আমার জন্য অপেক্ষা করছে। সে চিন্তা তোকে করতে হবে না রূপালী। রাজকুমার মেহমিদ যেন তোর জন্য অপেক্ষা না করে, সে ব্যবস্থাই আমি করব। রাজকুমার মেহমিদ যেন চারপাশে তোকে খোঁজা বন্ধ করে যেন আমাকেই খুঁজে বেড়ায়, সে ব্যবস্থাও আমি করব। বোন বোন, আমি তোমাকে অনুরোধ করছি। বোন, আমরা একসাথে জন্ম নিয়েছি, আমাদের শরীরে একই রক্ত। আমার সাথে এমনটা করো না তুমি। বোন, দয়া করো। এই দ্বীপটা যে অনেক অন্ধকার, এখানে থাকলে যে আমি উন্মাদ হয়ে যাব। ওদিকে তোতা রাজবধূকে খোঁজার জন্য তার কক্ষে যায়। অনেকক্ষণ তো রাজবধূর কোনো খবরই পাচ্ছি না। সেই যে রাজকন্যা সোনালীর পিছু পিছু গেল, এখনো তো এলো না। আর ওনার নিজের কক্ষেও তো উনি নেই। উনি কোথায় চলে গেল? তখনই সেখানে টিয়ে এলো। কি হয়েছে তোতা? তোমাকে এত চিন্তিত কেন লাগছে? আর বলো না কে, রাজবধূকে কোথাও খুঁজে পাচ্ছি না। উনি যে কোথায় চলে গেল কিছুই বুঝতে পারছি না আমি। আমার খুব চিন্তা হচ্ছে। রাজকন্যা সোনালীর কক্ষে দেখেছো? আমি তো ওদিকে যেতে দেখেছিলাম ওনাকে। দেখেছিলাম তো,
উনি সেখানেও নেই। ওই বদমাস রাজকন্যা সোনালি আবার রাজবধূর কোনো ক্ষতি করে দেবে না তো? চলো আমরা রাজকুমারের কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করি, উনি হয়তো জানতে পারে। বেশ, সেখানেই চলো। রাজা জাহাঙ্গীরের সাথে বিতর্কের পর রাজকুমার মেহমিদের মন তো ভালো ছিল না, তাই হয়তো তিনি রাজবধূর সাথে গল্পও করছেন। তোতা আর টিয়ে উড়ে চলে যায় রাজকুমার মেহমিদের কক্ষে। ওদিকে রূপালী সোনালীকে অনবরত অনুরোধ করে ওকে যেন অন্ধকার দ্বীপে না রাখে। সোনালি বোন আমার, আমার একটা কথা রাখো, আমাকে এই দ্বীপে বন্দি করে রেখো না। ভয় করিস না রূপালী, তোর কাছে তোর খাবার চলে আসবে, কারণ তোকে তো আমার জন্য হলো বেঁচে থাকতে হবে, তাই খাবার তো তোকে খেতেই হবে। সোনালি, আমাদের এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করা উচিত হবে না। ওকে এই দ্বীপে শেকল দিয়ে বেঁধে রেখে যায়। ডাকিনি মা, এই দ্বীপে আবার কোনো ভয়ঙ্কর প্রাণী নেই তো? বুঝতেই তো পারছেন, ও মারা গেলে তো আমিও মারা যাব, তাই সেই চিন্তা থেকেই জানাচ্ছি আর কি। তোর চিন্তা আমি বুঝি সোনালি, আর তোর কথা ভেবে আমি রূপালীকে এই দ্বীপে এনেছি, কারণ এই দ্বীপে কোনো হিংস্র প্রাণী নেই, তাই চিন্তা করিস না তুই। তাহলে আর কি, ওকে দ্রুততার সাথে এখানে বেঁধে ফেলুন। রাজকুমার মেহমেদ আমাকে সন্দেহ করার আগে আমাকে প্রাসাদে ফিরে যেতে হবে। ডাকিনিমা এরপর নিজের শক্তির সাহায্যে রূপালীকে শেকল দিয়ে একটি বড় খাঁচার মধ্যে বন্দি করে ফেলে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, তোতা আর টিয়ে কি শেষ পর্যন্ত পারবে রাজবধূ রূপালীকে উদ্ধার করতে? জানতে হলে পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।